চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অডিটোরিয়াম কক্ষ, বেলা 11টা। রাজনীতিতে আমার গভীর অ্যালার্জি। রাজনীতি যারা করে তাদের উপর আরো বেশি অ্যালার্জি। একদম ইলিশ মাছ খেলে যেমন গায়ে লাল লাল কুড়ি দেখা দেয়, ঠিক সেরকম। এই যে দেখো, আমার হাতে অলরেডি লাল লাল ভাব ফুটে উঠেছে। কিন্তু মিস সাবরিনা, শেরিন, অনিভা, এখনো তো ওনার কেউ এসে পৌঁছায়নি। এর মধ্যে তোমার হাতে লাল লাল আভা দেখা দিল কেন? আসেনি তো কি, আসছে তো। আমি স্মেল অনুভব করতে পারছি দূর থেকেই। আমার ঘ্রাণ শক্তি প্রখর। রিতমা, কিরকম স্মেল অনুভব করছো তুমি? শেরিন ক্লান্ত ভঙ্গিতে চেয়ারে গা এলিয়ে দেয়। মুখের উপর ছড়ানো চুলগুলো বাম হাত দিয়ে সরিয়ে বলে, একটা পচা স্মেল অনুভব করছি। চিউরিং প্রক্রিয়ায় যখন ছাদের কলামে বিমে কচুরি পানা দেওয়া হয় এবং সেটা এক সময় রোদে শুকিয়ে গেলে কেমন একটা স্মেল বের হয়, ঠিক সেরকম। ইয়ে, বাহ, কি বলছো তুমি? শেরিন চোখ খুলে ঋতুমার নাক ছিটকানো দেখে আর চোখে তাকিয়ে বলে, পচা স্মেল হলেও এভাবে নাক ছিটকানো উচিত নয় রিতমা। উডবি ইঞ্জিনিয়ার আমরা, আর চিউরিং একটা পরিবেশ বান্ধব পদ্ধতি। তাই বলে একজন স্বনামধন্য এমপির গায়ের স্মেলের সাথে এটা তুলনা করবে? স্বনামধন্য ভেরি ফানি। তুমি কি ভাবছো যে এমপি আসছে সে সিনেমার পর্দার মতো হ্যান্ডসাম, স্মার্ট, গুড লুকিং হবে, যাকে দেখলে মেয়েরা ক্রাশ খাবে, পিছু পিছু ছুটবে? মোটেও নয়। এই এমপি হবে কালামানিক, ইয়া বড় ভুড়ি, রঙিন কটকটে পাঞ্জাবি পরে আসবে, হলুদ দাঁত বের করে মঞ্চে উঠে হাত নাড়বে, ঘন্টা ধরে কবিতা আবৃত্তি করবে। ঋতুমা অবাক চোখে তাকায় শেরিনের দিকে, গোল গোল চোখ করে তাকিয়ে বলে, তুমি দেখেছো এই এমপিকে? না দেখলে এতটা শিওর হয়ে বলতাম? আগে বলবে না? চলো উঠেছে তাহলে, ভুড়িওয়ালা বক্তব্য শুনে আমাদের কি কাজ? শেরিন ঠোঁট কামড়ে মুস্কি হাসে, উদ্দেশ্য হাসিল। চেয়ারের সাথে ঝুলানো হ্যান্ড ব্যাগটা কাঁধে তুলতে তুলতে বলে, এতক্ষণে তোমার মস্তিষ্ক সজাগ হলো। চলো ক্যান্টিনে যাই। যাওয়া যাক। শেহরিন ঋতুমা অডিটোরিয়াম কক্ষ হতে বের হয়ে আসে। চুয়েট গোটা সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সামনে আজ অন্যরকম সাজসাজবর। লাল গালিচা বেছানো, ফটকে ফুল দিয়ে সাজানো তরণ। বিভাগের শিক্ষক শিক্ষার্থী থেকে শুরু করে প্রশাসনিক কর্মকর্তা সকলের চোখে মুখে এক দারুণ উচ্ছ্বাস। কালামানিকের জন্য এত আয়োজন? একেই বলে রাজনীতি। শোনো রিতমা, লাইফে কখনো এসব নেতা পেতাদের চুজ করবে না। এদের মাথায় প্রকৃতপক্ষে থাকে গোবর। গোবর টাকা আর ক্ষমতা দিয়ে সেই গোবরকে সবার সামনে বুদ্ধি হিসেবে শো করে। ঠিক বলছো, বাট ঋতুমার কথা শেষ হয় না তার আগেই তিনটে সাদা কালো রঙের গাড়ি ধুলো উড়িয়ে ক্যাম্পাসে প্রবেশ করে। সরাসরি এসে থামে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সামনে। ক্যান্টিনে যাওয়ার পথে থেমে যায় দুজনে। ওয়েট, কালামানিককে একটু দেখে যায়। শেরিন কপাল কুঁচকায়, চোখ সরু করে তাকিয়ে বলে, আমাকে যে পিক করতে আসে ড্রাইভার মোজাম্মেল আঙ্কেল, তাকে দেখেছো? দেখছি, কিন্তু কেন? এটা মোজাম্মেল আঙ্কেলের কার্বন কপি। মোজাম্মেল আঙ্কেলের আর কি ভুঁড়ি, তার চাইতে এই লোকের আরো বেশি। সত্যি বলছো? আমি কি মিথ্যা বলি? সামনের গাড়ি হতে দুজন সিকিউরিটি গার্ড নেমে এসে কালো রঙের গাড়িটার নিকটে। দক্ষীয় কায়দায় গাড়ির দরজা খুলতেই ভেতর হতে বেরিয়ে আসে সাদা পাঞ্জাবি পরিহিত এক মধ্যবয়স্ক পুরুষ, যার মাথায় টাকে সরাসরি দুপুরের রোদ্দুর এসে ঝিলিক দিয়ে যায়। বেশ ওজনের ভুঁড়ি সামলে হাসি মুখে কুশল বিনিময় করে সবার সাথে। মিলেছে আমার কথা? ঋতমা হতাশার নিঃশ্বাস ছাড়তেই শেহরিন হাত চেপে ধরে ক্যান্টিনে যাওয়ার জন্য অগ্রসর হতে হতে বলে, ক্ষুধায় আমার পেটে ইঁদুর লাফাচ্ছে, আর এক মুহূর্ত দেরি নয়। রান ফার্স্ট। শেহরিন,
নো। শেহরিন, ওয়েট ওয়েট, লুক। ঋতুমা উল্টো শেহরিনের হাত টেনে ধরতেই শেহরিন পিছু ঘুরে তাকায়। রাজ্যের বিরক্তি মুখ জুড়ে এনে বলে, কি? দেখো। শেহরিন ঋতুমার চোখের দিকে দৃষ্টি মেলে ফটকের দিকে তাকায়। গাড়ি হতে বের হয়ে আসা এক মানবকে দেখে সে সেদিক পানে চক্ষু স্থির করে। এ তো সাদা মানে মেধিন চিবুক, ভুঁড়ির কোনো দেখা নেই, সাদা চকচকে দাঁত, সাথে সাদা পাঞ্জাবি, বলিষ্ঠ সুঠাম দেহ, হ্যান্ডসাম, স্মার্ট, গুড লুকিং। ওয়াও! এটা মনে হচ্ছে কম্পাউন্ডার। ঋতুমা ছোট ছোট করে তাকায় শেহরিনের দিকে, দু হাত কোমরে চেপে চিকন কণ্ঠে বলে, মোটেও নয়, এটাই হচ্ছে সে এমপি মহোদয়। দেখতে পাচ্ছ না ডেন্সার ডিপার্টমেন্ট হেড স্যারের সঙ্গে কিভাবে কুশলাতি করছে, তাকে কিভাবে উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছে, যা তোমাদের বর্ণনার সঙ্গে সম্পূর্ণ অমিল এবং বৈসাদৃশ্য। আমার মনে হচ্ছে। তোমার কিছু মনে হচ্ছে না শেহরিন। ক্যান্টিন পরে আগে এই সুদর্শন এমপির কবিতা আবৃত্তি শুনবো, চলো। চট্টগ্রাম ২ আসনের সংসদ সদস্য সান্নিধ্য শাহজাদ খান ছোটবেলা হতেই রাজনৈতিক পরিবারে যার বেড়ে ওঠা। বাবা শাহজাদ খান ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন সাবেক মেয়র। বর্তমানে তিনি অবসরে থাকলেও দু ছেলের মধ্যে ছোট ছেলে নেমেছে রাজনীতির মাঠে, দাপিয়ে বেড়াচ্ছে রাজনীতি। শক্ত বুদ্ধি দীপ্ত চোখ তার আত্মবিশ্বাসের কথা বলে। পরনে মিনিমালিস্টিক সাদা পাঞ্জাবি, মুখবায়ে হালকা গোপ, খচখচা দাড়িতে সুদর্শন পুরুষের তালিকায় নাম লিখিয়েছেন অনায়াসে। মূলত আজ তিনি চুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের নবনির্মিত আধুনিক ভূমিকম্প প্রতিরোধ গবেষণা ল্যাবটির পরিদর্শনে এসেছেন, যার ভিত্তিপ্রস্তর তিনি গত বছর সমাপ্ত করেছিলেন। সুদক্ষ পর্যবেক্ষণ ও প্রাথমিক আলাপ পরিচালিতার শেষে তাকে সাদরে আমন্ত্রণ জানানো হয় অডিটোরিয়াম কক্ষে। ঘড়ির কাঁটায় যখন 11:30 পেরিয়ে 12টা ছুঁইছে, ঠিক তখন শুরু হয় সেই বহু প্রতীক্ষিত উদ্যানটি অনুষ্ঠান। অথচ পিছনে ব্যানারে এই অনুষ্ঠানের সময়সীমা দেওয়া আছে সকাল 10টা। আমার এখানে ফায়ারিং ক্যাম্প করতে ইচ্ছে করছে, সব জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিতে ইচ্ছে করে। অসহ্য। সব জ্বালিয়ে পুড়িয়ে দিলে তো তুমিও ছাই হয়ে যাবে। বোকা মেয়ে, আমি আগে আগে বের হয়ে দরজা লাগিয়ে দিয়ে চলে যাব। ক্ষুধা তোমার মাথা নষ্ট হয়ে গেছে শেহরিন, উল্টোপাল্টা বকছো। শেহরিন ব্যাগ হাতে মাথা তুলে গালের নিচে দু হাত ঠেকিয়ে আর চোখে তাকিয়ে বলে, সেটা যখন বুঝতেই পেরেছো, তাহলে কেন নিয়ে এলে আমাকে আবার এখানে? জানো, ৭৬-এর সমান্তরের মতো আমার পেটে দুর্ভিক্ষ চলছে। কাম অন মেরি বাচ্চা, এমপি সাহেবের দিকে তাকাও একবার, ক্ষুধা ভ্যানিশ হয়ে যাবে। শেহরিন নিস্তেজ চোখ জোড়া তুলে নজর দেয় সামনে, কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে হাই তুলে বলে, ক্ষুধার কারণে দূর থেকে অস্পষ্ট দেখছি, হবে হয়তো ফার্মের মুরগি। বাই দ্য ওয়ে, এমপি সাহেবের কবিতা আবৃত্তি শেষ হলে ডাক দিও, কেমন? গুড নাইট। ঋতুমা হতাশ চোখে তাকায় শেহরিনের পানে। এ মেয়ের সত্যি ক্ষুধার পাগল হয়ে গিয়েছে, যাই বলবে উল্টো ধরে বসবে। তার চেয়ে থাকুক সে তার মতো। পিনপতন নীরবতা। ডিন স্যারের সংক্ষিপ্ত বক্তব্য শেষে ডাক আসে এমপি মহোদয়ের বক্তব্য প্রদানের জন্য। পাঞ্জাবি ঠিক করে টান টান হয়ে সুস্থির ভঙ্গিতে লেগ টানে আসে এমপি সাহেব। গম্ভীর মুখে হালকা হাসির রেশ টেনে সুস্পষ্ট স্বরে বলে, বিভাগীয় প্রধান, শিক্ষক মণ্ডলী, শিক্ষার্থীরা এবং উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। শুভ দুপুর। আজ চুয়েটের এই সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে এসে আমি সত্যি অভিভূত। গত বছর এই অত্যাধুনিক ভূমিকম্প প্রতিরোধক গবেষণা ল্যাবরেটরির ভিত্তিপ্রস্তর স্থাপন করার সময় যে স্বপ্ন দেখেছিলাম, আজ তা বাস্তবে রূপ নিতে দেখে আমার অনেক ভালো লাগছে। আমরা জানি বাংলাদেশে একটি ভূমিকম্প প্রবণ অঞ্চল। আমাদের অবকাঠামোকে ভবিষ্যতের যে কোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার জন্য প্রস্তুত রাখা অত্যন্ত জরুরি। আর এই প্রস্তুতিতে সিভিল ইঞ্জিনিয়ারদের ভূমিকা অপরিসীম। আমি বিশ্বাস করি এই ল্যাবরেটরি শুধু গবেষণার একটি কেন্দ্রবিন্দু হবে না, এটি হবে আমাদের তরুণ প্রকৌশলীদের স্বপ্ন বোনার এক উর্বর ভূমি।
এখান থেকে অর্জিত জ্ঞান এবং উদ্ভাবন আমাদের দেশের প্রতিটি ইঞ্চি মাটিকে আরও নিরাপদ, আরও মজবুত করে তুলবে। আপনারা যারা আজ এখানে আছেন, আপনারাই আমাদের ভবিষ্যৎ। আপনারা মেধা, শ্রম আর সৃজনশীলতা দিয়ে গড়ে তুলবেন আগামীর বাংলাদেশ। সান্নিধ্য থামে, কিছু সেকেন্ড বিরতি নিয়ে ফের ভারী কণ্ঠে বলে, প্রিয় শিক্ষার্থীরা, মনে রাখবেন, একজন প্রকৌশলী শুধু ইটপাথরের কাঠামো তৈরি করেন না, তিনি দেশের অর্থনীতি এবং মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে সরাসরি অবদান রাখেন। আপনাদের তৈরি করা প্রতিটি সেতু, প্রতিটি ভবন, প্রতিটি রাস্তা শুধু যোগাযোগ বা বাসস্থানের মাধ্যম নয়, সেগুলো আমাদের জাতীয় অগ্রগতির এক একটি স্তম্ভ। সরকার শিক্ষাক্ষেত্রে, বিশেষ করে প্রকৌশল শিক্ষায় বিনিয়োগে বদ্ধপরিকর। আমরা চাই আমাদের বিশ্ববিদ্যালয়ের গবেষণা আন্তর্জাতিক মানের হোক। আমাদের শিক্ষার্থীরা যেন বিশ্বমানের চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারে। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, এই ধরনের উন্নয়নমূলক কার্যক্রমে আমাদের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আজকের এই ল্যাবরেটরি উদ্বোধন আমাদের যাত্রার একটি মাইলফলক। আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। লম্বা সময় নেওয়ার জন্য দুঃখিত। সবাইকে দেখে মনে হচ্ছে ভীষণ ক্লান্ত, অনেকে ঘুমিয়ে পড়েছে। এনিওয়ে, ধন্যবাদ সবাইকে। শেষ বাক্য কর্ণকুহুরে যেতেই শেহরিন তড়াক করে ব্যাগ হাতে মাথা তুলে ঋতমার দিকে গোল গোল চোখ করে তাকিয়ে বলে, আমাকে বললো? তুমি ছাড়া এমন মুসরা মুসরি কে করে ঘুমাচ্ছে বলো? ব্যাটা দেখলো কিভাবে? ব্যাটার সামনে লাগানো দুটো চোখ দিয়ে। আর হ্যাঁ, তুমি বললে কবিতা আবৃত্তি, এটা কবিতা আবৃত্তি? শুধু ভালো, আমি তো স্পিচলেস। এত সুন্দর করে গুছিয়ে কথা বলো, উফ, মনে হচ্ছে আরো শুনি। এগুলো তার মুখস্থ বিদ্যা, শুধু জায়গা আর স্থানের নাম পরিবর্তন করে। স্ক্রিপ্টেড। তুমি ভালো হবা না শেহরিন, চল এবার যাই। রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়ন চুয়েটের অবস্থান। বলা হয় একে গ্রিন হ্যাভেন। চারপাশে সবুজ অভয়ারণ্যে আর ছোট ছোট পাহাড়ি টিলা, যতদূর চোখ যায় শুধু সবুজে ঘেরা এক অপূর্ব সৌন্দর্যতায় মরানো চট্টগ্রামের এই উপশহরটি নির্মলতার আবেশে পরিপূর্ণ। কর্ণফুলী নদী ঘেঁষে মহাসড়কে যেতে যেতে গাড়ি থেমে যায়। বের হয়ে আসা মোজাম্মেল আঙ্কেলের সাথে শেহরিন। বাসায় ফেরার পথে আবারও দুর্ভোগ। কাল রাতে ঝড়ে একটা বড় শাল গাছের ডাল রাস্তার মাঝপথে পড়েছে। সকালে ভার্সিটিতে যাওয়ার সময় এজন্য উল্টো পথে ঘুরে গিয়েছিল। ভেবেছিল এতক্ষণে হয়তো সরিয়ে নিয়েছে। তা যেই লাউ সেই কদু, সরিয়েছে আর কথায়। ওই রাস্তার দিকে যাইতে কইলাম তোমারে, এখন দেখছো তা বর্গর কথা না শুনলে কি হয়? শেহরিন চারপাশে তাকে আরো কয়েকটা গাড়ি দেখে বলে, শুধু আমি একা না আঙ্কেল, আরো অনেকেই আমার মতো কথা শোনেনি হয়তো। এখন কি করবা? কি করব? এই হলো আমাদের দেশের রাজনীতির খেল। মুখেই শুধু বড় বড় বুলি, কাজের কাজ কিছুই নেই। আরে বাবা, শুধু স্ক্রিপ্টেড বুলি আওড়ালেই কি নেতা হওয়া যায়? এগুলো কাজ করবে কে? এমপি সাহেবের কি এগুলো চোখে পড়ে না? কিয়া আইয়ে মাথা গরম কি আরে মা? মাথা গরম হবে না? 9টা হতে 1টা পর্যন্ত আজকে ভার্সিটিতে বসিয়ে রেখেছে আঙ্কেল এই এমপি মহোদয়ের জন্য। চিন্তা করতে পেরেছেন কতটা সময়? ক্ষুধায় আমার জান শেষ। এদিকে এমপি সাহেব লাপাত্তা, এলো সেই 12টায়। কি একটু কবিতা আবৃত্তি করেই শেষ। নিজেরা তো ঠিকই নাস্তা করে বের হলো, আমাদের কি কাঁচকলা দিল? বিয়েরই অন্যায়। শেহরিনের হতে মাত্র কয়েক হাত দূরত্বে দাঁড়ানো গাড়ির আতখোলা উইন্ডো ধীরে ধীরে পুরোটা নেমে যায়। চোখে কালো সানগ্লাস পরিহিত মানবটি ফোন হতে দৃষ্টি তুলে বাইরে নজর দেয়। কপালে তার মৃদু ভাঁজরেখা, মুখে এক গাদা গম্ভীরতার রেশ। আর রমণীর কণ্ঠে বলা মাত্র কথাগুলো তার শ্রবণে নির্ঘেষে গিয়ে ফেলেছে হানা। কিন্তু সেই দুরন্ত রমণীর মুখখানা দেখার আগেই সে আড়াল হয়ে যায় অপর পাশে, কারণ ইতিমধ্যে সামনের হতে গাছের ডাল তুলে ফেলা হয়েছে। আসিফ,
জি ভাই। নাস্তা নিয়ে এসেছো সাথে? রিমন এনেছে ভাই। রিমনকে বলো সামনে চলা গাড়িটাকে থামিয়ে যতগুলো নাস্তার প্যাকেট আছে দিয়ে আসতে। ভাই কল হিম কুইক। আসিফ ঠোঁটে ঠোঁট চেপে নিজেকে সন্তর্পণে নিয়ন্ত্রণ করে। মেয়েটার কথাগুলো তার শ্রবণে পৌঁছিয়েছে, তবে ভেবেছিল এমপি সাহেব অন্যরকম ভাবে অ্যাকশন নেবে। এভাবে উদারতা দেখিয়ে যে রাস্তা বিলি করবে সেটা বোধগম্য হয়ে ওঠেনি। চলন্ত পথে আবারও ব্রেক কষতে হয় মোজাম্মেলকে। এবার সামনে মখডালের বদলে এসে পড়েছে 4 চাকার গাড়ি। পেছনের সিটে বসা শেহরিন হুট করে ব্রেক কষাতে সামনের সিটের সঙ্গে বেখেয়ালি ভাবে খায় ধাক্কা। ঠোঁট মুখ কুঁচকে ফেলে সে সঙ্গে সঙ্গে। এক্সকিউজ মি ম্যাম। মাঝ রাস্তার উইন্ডোর পাশে এসে দাঁড়ানো পুরুষ মানুষকে দেখে শেহরিন স্তমিত নেত্রে তাকায়। মনের মধ্যে সামান্য ভয়ের রেশ জেঁকে ধরে, হয়তো চাঁদাবাজ কিংবা সন্ত্রাসী হবে। এক্ষুনি বলবে যা কিছু আছে দিয়ে দে, নয়তো চাকু চালিয়ে দিব সরাসরি। ক্রমাগত নকে শেহরিন ভয়ে ভয়ে উইন্ডো নামায়। নির্লিপ্ত চাহনিতে তাকিয়ে বলে, ভাইয়া আমার কাছে কিছু নেই, 500 টাকার একটা নোট আছে, নেবেন? রিমন শুরুতেই ভ্যাবাচাকা খায় শেহরিনের কথায়। গলার স্বর পরিষ্কার করে বলে, ভুল বুঝছেন ম্যাম, আমি সন্ত্রাস সম্প্রদায়ের কেউ নই। স্যার আপনার জন্য নাস্তা পাঠিয়েছেন, পিক করুন। স্যার খাবার? জি। কোন স্যার? গাজী আহসানুল কবির স্যার? মানে বেসিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ক্লাস নেয় যে আমাদের। রিমন দীর্ঘশ্বাস ফেলে, কণ্ঠ স্থির করে বলে, আপনার তো দেখছি সত্যিই ক্ষুধা মাথায় খারাপ হয়ে গিয়েছে। এটা সান্নিধ্য স্যার মানে এমপি স্যার আপনাকে পাঠিয়েছেন। শেহরিনের চোখ জোড়া বিস্ময়ে ঢেকে যায়। অবাক কণ্ঠে শুধায়, আমাকে কেন? কি কারণে? কারণ আজকের সেমিনারে আপনি ছিলেন সবচেয়ে মনোযোগী শ্রোতা। স্যারের কবিতা আবৃত্তি এত আগ্রহ নিয়ে শুনেছেন দেখে স্যার খুশি হয়ে আপনাকে এই সামান্য নাস্তা উপহার হিসেবে পাঠিয়েছেন। সত্যি বলছেন? ম্যাম মিথ্যা বলবো কেন? প্লিজ একটু তাড়াতাড়ি করুন, রাস্তার মাঝে গাড়ি দাঁড় করিয়ে রাখা। শেহরিন দনমন করতে থাকে, বুঝতে পারে না নেওয়া উচিত কিনা। তার হাবভাব দেখে রিমন পকেট হতে একটা কার্ড বের করে দেখিয়ে বলে, সান্নিধ্য স্যারের অ্যাসিস্ট্যান্ট। কাঠখানা দেখা মাত্র মনের মধ্যে কিছুটা শক্তি ফিরে পায় শেহরিন। নিশ্চিন্ত হয় সামনে দাঁড়ানো ব্যক্তিটির ফাঁদে ফেলানো কোনো হাইজাক গোষ্ঠীর নয়। মুখে জোরপূর্বক হাসি টেনে সে নাস্তার প্যাকেটটা রিসিভ করে। থ্যাঙ্কস, আমি আসলে খাবার জিনিসটাকে অবমূল্যায়ন করি না, বাবা শিখিয়েছে তাই নিলাম। অশেষ ধন্যবাদ ম্যাম। আচ্ছা শুনুন ভাই, একটা কথা আমি বুঝতে পেরেছি। আমার অমনোযোগী ভাবটা এমপি সাহেব ধরতে পেরেছেন জন্য আলাদাভাবে আপ্যায়ন করার ব্যবস্থা করেছেন, সেটা কোনো ব্যাপার নয়। বাট কবিতা আবৃত্তি একদম স্ক্রিপ্টেড ছিল। এভাবে কি রাজনীতি হয় বলুন? রাজনীতি আপনার পছন্দ নয়? আই হেট রাজনীতি লাইক আ কাঁঠাল। বুঝতে পেরেছি। ওকে, থ্যাঙ্কস এগেইন, আসি। মোজাম্মেল আঙ্কেল গাড়ি স্টার্ট করে। গাড়ি চলে যেতেই রিমন 2 হাত কোমরে চেপে উজবুকের ন্যায় দাঁড়িয়ে থাকে কতক্ষণ। অতঃপর উদাম নিঃশ্বাস ফেলে বলে, তাই বলে কাঁঠালের মতো? স্যারকে বলবো? না থাক, স্যার শুনে ডিপ্রেশনে চলে যাবেন তাহলে। হালিশহর চট্টগ্রাম, বিকাল 4টে। সুখ নিবাস, সাদা পাথরের ঘেরা ডুপ্লেক্স বাড়ি, বিশাল এরিয়া নিয়ে সজ্জিত পরিপাটি বাস ভবনের সামনে সারি সারি ঝাউ আর রঙ্গন ফুলের ঘেরা, মনোরম স্নিগ্ধ পরিবেশ। স্যার রাত 8টায় কার্যালয়ে মিটিংটা কি কনফার্ম করব? হ্যাঁ। আজকে তো অনেক চাপ হয়ে যাচ্ছে আপনার। সমস্যা নেই, কাজগুলো কমপ্লিট করতে হবে সময়ের মধ্যে। নেক্সট যে পরিকল্পনাটা হাতে আছে সেটার মূল ডকুমেন্টস সহ সব কাগজপত্রগুলো জমা করবে। জি স্যার। সান্নিধ্যর গাড়ি অভ্যন্তরে প্রবেশ করে। আজকের মতো মোটামুটি সকল সেমিনার মিটিং সম্প্রদায়ন শেষে তার এই বেলাটুকু অবসর মিলেছে। পাঞ্জাবির হাতা গুটিয়ে ক্লান্তি মাখা মুখ নিয়ে বাসায় ঢুকে সে। উপরতলায় সিঁড়িতে পা রাখা মুহূর্তেই ড্রয়িং রুমের কোনো এক পাশ হতে বাচ্চা সুলভ কণ্ঠে ভেসে আসে, ইয়ো তানি নাকি?
সান্নিধ্যের পথজোড়া থামে, ঘাড় ঘুরিয়ে এদিকে ওদিকে তাকাতেই দেখতে পায় হ্যাংলা পাতলা ফর্সা এক হাঁটুর বয়সী বালককে, যে কিনা বর্তমানে ড্রয়িং রুমের সোফার তলে অবস্থান করছে। ক্লাস 3-তে অধ্যয়ন করা এই বালককে বলা হয় দুষ্টের শিরোমণি। দুষ্টমির দিক থেকে সে এতটাই বিখ্যাত যে বাড়ির সবাই চিন্তায় আছে গিনেস বুকে নাম উঠতে হয়তো আর সময়ের ব্যাপার। সান্নিধ্যের সম্পর্কে সে অতি নিকট আত্মীয়, একমাত্র ভাতিজা, বড় ভাইয়ের পুত্র। সান্নিধ্য, কখন এলি বাবা? আম্মা, ওইটা ওখানে কি করছে? নাজনীন বেগম সান্নিধ্যের চোখের দিকে দৃষ্টিপাত রেখে অতঃপর তাকায় সোফার নিচের দিকে, অবাক কণ্ঠে বলে, এ কি দাদু ভাই, ওখানে কেন? পোকা সমেত দাঁত বের করে তাসিন হাসে, চিকন সুরে বলে, ইয়ো তানি পানিকে দেখতে এতেতি। সান্নিধ্য মায়ের দিকে তাকায়, থমথমে গলায় বলে, আম্মা, শান্ত হও, শান্ত হও, আমি বকে দিচ্ছি। আমি কি ছোট? ছোট কেন হবে? বিয়ের বয়স পার দিচ্ছ তুমি বাবা। আম্মা, আমি সেটা বলছি না। এই বেবি মানকিটা আমার মান সম্মান কিছু রাখবে না। সে আমার দলীয় নেতা কর্মীদের সামনে এসব নামে ডাকে। দাদু ভাই, চাচ্চুকে এসব নামে ডাকতে হয় না। তার তো নাম তো থানি। শানি নয়, সান্নিধ্য। কঠিন নাম, আমি পারবো না বলতে। সান্নিধ্য কোনোই অবধি পাঞ্জাবি হাতা গুটিয়ে এগিয়ে আসে সোফার কাছে, হাঁটু ভেঙে বসে বেবি মানকিটাকে টেনে বের করে বলে, আমার নাম ধরে তোকে ডাকতে বলেছে কে? দাদিমা। আর ডাকবি? থানি বললে ক্ষমতা কি তোমার তাত্তু? ভাইয়া, এটাকে ধরে বাঁধতো। মিস এসে 1 ঘন্টা হলো বসে আছে। আমি আর ভাবি সারা বাড়ি খুঁজে হয়রান, লাপাত্তা। বেশি দুষ্টু হয়েছ না? ফুপুমণি মিত এখনো দাওনি কেন দুরু? লাঠি এনে তোমার পিঠ লাল করব তাসিন। কিছু নিয়ে আয়, এটাকে বাঁধতে হবে। কি করছো তোমরা? সানজি এদিকে ওদিকে তাকিয়ে বাঁধার জিনিস খুঁজতে খুঁজতে বলে, আম্মা, তুমি কিছু বলবে না? বেবি মানকির সাহস হচ্ছে বেশি। ভাবি লাঠি নিয়ে ছাদে গিয়েছে খুঁজতে। সোফার উপর হতে সানজি একখানা ওড়না এনে সান্নিধ্যের হাতে দেয়। সান্নিধ্য পাজা কোল করে তানজিকে তুলে সিঁড়ির হাতলের সাথে রাখে বেঁধে। 1 ঘন্টার আগে খোলা নিষেধ। দাদিমা, একটা দিক এনে দাও তো। সানজি 2 হাত কোমরে রেখে চোখ পাকিয়ে তাকায় বেবি মানকির আবদার শুনে, শক্ত গলায় বলে, তোর কি ভয় হয় না? বেঁধে রেখেছে, তাও ড্রিঙ্কস চাস? আমার তো ভালো লাগছে মিত, এখন এমনি চলে যাব। সান্নিধ্য হাতের ঘড়ি খুলতে খুলতে সিঁড়ি বেয়ে উপরে উঠে যায়, গলার স্বর চড়িয়ে বলে, ও ড্রিঙ্কসও বন্ধ। একদম। সানজি, উপরে আয়। সানজি তাসিনকে মুখ বাঁকিয়ে উপরে উঠে যায়, দৌড়ে সে ভাইয়ের পিছু নিয়ে বলে, কি হয়েছে? সান্নিধ্য নিজের কামরায় ঢুকে পাঞ্জাবির পকেট হতে ফোন ওয়ালেট বের করে রাখে, কাবার্ড হতে টি শার্ট ট্রাউজার নামিয়ে গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করে, আমি বিভিন্ন সেমিনারে যেসব স্পিচ দেই সেগুলো কখনো শুনেছিস? পুরোপুরি শুনিনি কখনো, ওই শুরুতে একটু। আজকেরটা? ভাবি ফোনে দেখালো। কেন, কি হয়েছে? সান্নিধ্য ভিতর হতে দীর্ঘশ্বাস টেনে শান্ত কণ্ঠে বলে, আমার স্পিচ কি কবিতা আবৃত্তির মতো শুনতে লাগে? সানজি ফিক করে হেসে ওঠে, মুখে হাত দিয়ে বলে, কবিতা প্রীতি? আই এম নট জোকিং, সত্যি করে বল। ধুর, কবিতা প্রীতি কেন লাগবে? ভালোই তো বলিস। ঠিক আছে, যা। কেন, কেউ কিছু বলেছে? না। মনে হচ্ছে বলেছে। তা না হলে তো তুই আমাকে জিজ্ঞাসা করতি না? সান্নিধ্য ওয়াশরুমের দিকে পা বাড়াতে বাড়াতে বলে, এমনি জিজ্ঞেস করেছি। সানজি আর পাল্টা প্রশ্ন করে না, ঠোঁট কামড়ে কাঁধ নাচিয়ে চলে যায় কক্ষ হতে। সান্নিধ্য ওয়াশরুম হতে ফের ফিরে আয়নার সামনে এসে দাঁড়ায়, স্থির দৃষ্টিতে তাকিয়ে বলে, কবিতা আবৃত্তি করি আমি। অনিভা। জি মামা। আসো মা, নাস্তা করবে না? আসছি। বিকেলের মৌসুমে ছাদের খোলা বারান্দায় চলছে ভরপুর নাস্তার আয়োজন। গরম গরম চা, বেগুনি, পেস্ট্রির গন্ধে মো মো করছে চারিদিকটা। চট্টগ্রামের
খুলশি শহরে শেহরিনের মামার এই বাসাটা বেশ আভিজাত্যপূর্ণ। বাসার ডিজাইনটা দূর থেকে চোখে পড়ার মতো। একতলা বিশিষ্ট বাড়ি, কিন্তু বেশ বড় এরিয়া জুড়ে স্থান লাভ করেছে। বারান্দার এক কোণে ছোট ছোট মাটির পাত্রে রোপণ করা হয়েছে অনেকগুলো ফুলের চারা। দু এক দিনের বৃষ্টিতে চারাগুলো মাথা বের করে সবুজ রং লাগিয়েছে গায়ে। আরস, ফোন রাখো। সারাদিন ফোনে এত কি? একটু শান্ত হয়ে বসে বিকেলের নির্মলতা অনুভব করতে পারো না? বাবার কথা এবং আগমন যাত্রা দেখে আরস ফোন রাখতে দেরি করলেও দেরি করে না মোমো। আগে থেকেই সতর্ক হয়ে সে ফোন রেখে চায়ের কাপ টেনে নেয়। অনিভা আপু আসছে না কেন? এসে গিয়েছি। শেহরিন আড্ডা স্থানে যোগ দিয়ে মোমোর সাথে আদুরে আলিঙ্গন সেরে নেয়। অতঃপর চেয়ারে বসতে বসতে ঠিক তার সামনে বসা মনিকা আন্টির সাথে করে কুশল বিনিময়। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। শুরু হয় নাস্তা পরিবেশন। চা নাস্তার ফাঁকে ফাঁকে এক কথা দুই কথার প্রান্তর হতে হতে সবাই ডুব দেয় গল্পের মাঝে। বিচার বিশ্লেষণ আলাপ চারিতায় মগ্ন হয়ে ওঠে সবাই। তবে চলমান এই কথার আসরের মাঝ চুপটি হয়ে থাকে চঞ্চল কন্যা শেহরিন। মূলত সে কথা বলার কোনো সুযোগ পাচ্ছে না। মামা মামি মনিকা আন্টি যা নিয়ে বিস্তর আলাপ জুড়েছে সেটাতে তার কোনো আগ্রহ নেই। ওইদিকে মোমো আরস দু ভাই বোন লুকিয়ে ছাপিয়ে আবারও ফোনে মগ্ন। হতাশার নিঃশ্বাস ফেলে নিঃশব্দে সে একা একা চা পান করে। অনিভা। জি মামা। পড়াশোনা কেমন চলছে মা? অসুবিধা হচ্ছে না তো কোনো? অসুবিধা হলে বলবে কিন্তু। দীর্ঘ আলাপ শেষে মামা যে তার দিকে একটু নজর দিয়েছে এতেই হাফ ছেড়ে বাঁচে শেহরিন। অস্পষ্ট সুরে ঠিকরে বলে, অসুবিধা হচ্ছে না মামা, ভালো লাগছে। অসুবিধা হওয়ার কোনো চান্স নেই। সব সুযোগ সুবিধাই তো অনিভার জন্য করে দেওয়া হয়েছে। এরপরেও অসুবিধা কথাটা বললে বুঝে নিতে হবে ওর সারভাইভ করাই কঠিন হয়ে যাচ্ছে এখানে। শাহিদা বেগমের হাসি মুখে ঠেস দেওয়া কথা গায়ে লাগলেও সেদিকে বিশেষ একটা পাত্তা দেয় না শেহরিন। মুখে নির্মল হাসি টেনে সেটা সে উগরে ফেলে বলে, সেরকম কিছু নয়। তা তোমার বাবা কি ঢাকায় একাই আছেন বর্তমানে? জি আন্টি। তুমি এভাবে চলে আসলে বাবাকে একা রেখে খারাপ লাগে না? মনিকা আন্টির প্রশ্নে শেহরিনের মুখ রেখায় সামান্য পরিবর্তন দেখা যায়। নির্মল হাসিটুকু উবরে গিয়ে ভর করে জোরপূর্বক হাসি। খারাপ লাগাটা স্বাভাবিক আন্টি, বাট বাবা তার বিজনেস নিয়ে ভীষণ ব্যস্ত থাকে। দিন রাত মিলে অনেক সময় তার সঙ্গে আমার দেখাই হয় না। আমি মূলত ঢাকাতেই অ্যাডমিট হতে চেয়েছিলাম, বাট বাবা জোর করে এখানে। শুধু বাবা কেন, মামাও চেয়েছিল অনিভা এখানে অ্যাডমিট হোক। বুয়েটের মতো এত ভালো একটা ভার্সিটিতে চান্স পেয়ে হাতছাড়া করবে নাকি? আর তাছাড়া মেয়ে আমার প্রকৃত ভালোবাসে। এই পাহাড়ি রাজ্য আমার অনিভার জন্যই তো। বাবা, শুধু তুমি নিজের ক্রেডিট নিচ্ছ কেন? আমি মোমো আপু তো চেয়েছিলাম অনিভা আপু আমাদের সঙ্গে থাকুক। আমরা তো ভীষণ খুশি। শেহরিন আরিশের কথায় এবার প্রাণখোলা হাসি হাসে। মাথায় হাত দিয়ে বাচ্চাটার এলো চুলগুলো নেড়ে দিয়ে বলে, তুমি এত খুশি? এত খুশি? প্রস্ফুটিত নব ভালোবাসাগুলো দেখতে সুন্দর লাগলেও তা খুব একটা মনোরঞ্জন হয় না শাহিদা বেগম এবং তার বোনের কাছে। দুজনেরই মুখটা ভারী ভারী। চায়ের কাপে লম্বা চুমুক শেষে শাহিদা বেগম কাপটা টেবিলে রাখলেন। পায়ের উপর পা তুলে দু হাত আড়াআড়ি ভাঁজ করে বলেন, আমার মনে হয় রিজওয়ান ভাই ডিসিশন নিতে একটু ভুল করেছেন। যতই হোক একা থাকাটা মোটেই সমীচীন নয়। আর অনিভা ঢাকাতে চান্স না পেলেও যে কোনো টপ লেভেলের প্রাইভেট ভার্সিটিতে ঠিকই অ্যাডমিট হতে পারত। শাহিদা, তোমার কি অসুবিধা হচ্ছে অনিভা এখানে থাকাতে? স্বামীর কপালে ভাঁজ রেখার সঙ্গে দৃষ্টি বদল দেখে শাহিদা বেগম কিছুটা তটস্থ হন। মুখে হাসি টেনে বলেন, আরে না না, কি বলছো তুমি? অসুবিধা হবে কেন? একটা মাত্র ভাগ্নি, আমি তো জাস্ট কথার কথা বললাম। দুলা ভাই মাইন্ড করছেন কেন? আপা তো অসুবিধার কিছু মিন করেনি। না ঠিক আছে। অনিভা, মা তুমি কি মামির কথায় রাগ করেছো?
আমি কিন্তু এমনি ফর্মালি কথাটা বলেছি, প্লিজ ডোন্ট মাইন্ড। ইটস ওকে মামি। পরিস্থিতি কিছুটা বেঁকে গেলে শফিউল সাহেব আবারও স্বাভাবিক করার চেষ্টা করেন। ভাগ্নির মনে যে কথাটার মৃদু আঁচ লেগেছে সেটা সে স্পষ্ট অনুধাবন করতে পারলেন, কিন্তু কিভাবে মেয়েটার মন ভালো করবে সেটা সে বুঝে উঠতে সক্ষম হন না। এদের মাঝে কিছু বলারও উপায় নেই। যাই বলবে না কেন সেটা নিয়েই দু বোন টানা হেঁচড়া শুরু করবে। সবার মাঝে এভাবে বসে থাকতে ভীষণ অস্বস্তি লাগছে শেহরিনের। উঠে যে যাবে সেটারও উপায় নেই। এভাবে সবার সম্মুখ হতে উঠে যাওয়াটাও খারাপ দেখায়। আচ্ছা অনিভা, তুমি কি রান্না পারো? মনিকা আন্টির প্রশ্নে শেহরিন মোটামুটি হিমশিম খেয়ে যায়। রান্না বলতে সে শুধুমাত্র ভাত, ডিম পোস্ট আর মুসুর ডালটা পারে। এর বাইরে বাবা কখনো তাকে কিছু শেখায়নি। ডলি বুবু বছর কয়েক আগে আমেরিকা যাওয়ার সময় হালকা পাতলা মুরগির মাংসটা দেখিয়ে গিয়েছিল। এর বাইরে তাদের আঙ্কেল টুকটাক বেসিক কিছু আইটেম পারি আমি আন্টি। ট্রাই করো না কখনো? করা হয় না খুব একটা। শাহিদা বেগম মুখে মৃদু হাসির রেশ ঝুলিয়ে বললেন, চেষ্টা করলে সব পারবে। আমাদেরও তো ইচ্ছে করে তোমার হাতের যে কোনো একটা আইটেম টেস্ট করতে। শেহরিন ঠোঁটে ঠোঁট চেপে মাথা নাড়ে। মনে মনে আল্লাহকে ডাকে এই মুহূর্তে যেন আবার কেউ আবদার করে না বসে কোনো আইটেম তৈরি করে দিতে। ভালোভাবে কোনো কিছু না শিখে এদের সামনে উপস্থাপন করা মানে অপমান নিজ হাতে কিনে নেওয়া। আরে পারবে পারবে। পারুক না পারুক সেটা বিষয় নয়। অনিভা এখন রান্নাবান্নার কোনো প্রয়োজন নেই। কি বলছেন দুলা ভাই? আপা, আমি তো চাচ্ছিলাম আজকে রাতে কই ভুনাটা অনিভার হাতেই খাবো। কি অনিভা, এইটুকু আবদার রাখবে না আন্টিদের? শেহরিনের আত্মা শুকিয়ে যায়। শুকনো ঠোঁটের ভাঁজ মিনিয়ে মুখে হাসি স্ফুটিত করে বলে, ঠিক আছে। আরে না না, আমার ভাগ্নিকে এসবের মাঝে জড়িও না তো তোমরা। দেখেছো অনিভা, তোমার মামাকে বোঝাও তো একটু। মামা পারবো প্লিজ। শিওর? হ্যাঁ। শাহিদা বেগম চোয়ালে বিস্তর হাসি ঝুলিয়ে বললেন, যাক, আজ তাহলে আমার রান্না বান্না ছুটি। মনিকা, চলো তাহলে সন্ধ্যায় একটু শপিংয়ে বের হই। যাওয়া যায় আপা। কিন্তু আম্মু, তুমি ছুটি বলছো কেন? তুমি তো রান্নাই করো না, সব রান্না তো কাজু বুয়া করে। মোমো, বেশি কথা বলো তুমি। আপু ঠিক বলেছে আম্মু, তোমার রান্না খেতে ভালো না। কাজু বুয়ার রান্না গুড, আর অনিভা আপুর রান্না বেস্ট। বারে, অনিভা রান্না করলোই না, এর মাঝেই বেস্ট। মনিকা আন্টির বাঁকা কথায় মুখ ফোলালো আরশ। ফোন রেখে থমথমি গলায় বলে, আমি আগে থেকেই জানি। আচ্ছা, আমি একটু আসছি। শেহরিনের ভেতরে ভেতরে ঘাম ছুটে গিয়েছে। যে ভয়টা মনে চেপে ধরেছিল সেটাই অবশেষে বাস্তবায়ন হলো। কোনো মতে নিজেকে এই খরস্রোতা নদী হতে টেনে তুলে সে সরাসরি চলে যায় নিজ কক্ষে। ইউটিউবে কই মাছের ভুনা রেসিপি লিখে সার্চ দিতে গিয়ে হাত থেমে যায় তার। এক হাত কোমরে চেপে অন্য হাতে ফোন নিয়ে সে কিছুক্ষণ পায়চারি করে আনমনে, আমার ইউটিউবে হবে না, মেজারমেন্ট অ্যাডজাস্ট করবে না। আমার দরকার লাইভ কোনো কিছু, আর সেটা আমার সুপার হিরো ছাড়া কেউ পারবে না। চলন্ত পথে বিছানায় গা এলিয়ে দেয়। দ্রুত হাতে কল লাগায় এই গোটা পৃথিবীর মাঝে তার বেঁচে থাকার একমাত্র অবলম্বনকে। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছে আমার মা? আলহামদুলিল্লাহ ভালো। আমার বাবা কেমন আছে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বাবা, আমি কি একটু সময় পেতে পারি? বেশি না, অল্প একটু। রিজওয়ান সাহেব অফিস ডেস্ক হতে উঠে দাঁড়ান। ল্যাপটপটা বন্ধ করে সরাসরি চলে যায় উইন্ডোজের কাছে। গলায় ঝুলানো টাইখানা টেনে খুলে নরম হাসি টেনে বলেন, আমার মায়ের জন্য সব সময় আমি ফ্রি। শেহরিন তরাক করে বিছানা ছেড়ে উঠে বসে। দুপা ভাঁজ করে নিঃসংকোচ গলায় বলে ওঠে, বাবা, আজকে আমি ভেবেছি বাসার সবাইকে কই মাছ ভুনা রান্না করে খাওয়াবো। ক্যান আই গেট আ স্পেশাল রেসিপি ফ্রম ইউ? শিওর শিওর। আমার মেয়ে রান্না করবে, আমি রেসিপি না দিয়ে পারি? শেহরিন ঠোঁটের উপর দাঁত চেপে ধরে, চোখ বন্ধ করে শ্বাস টেনে নিয়ে বলে, ওকে বাবা, একটু হোল্ড করো প্লিজ।
আমি ডায়েরিটা নিয়ে আসছি। বাবা মেয়ের মধ্যে চলে কই মাছ ভুনার রেসিপি নিয়ে আলাপ সালাপ। শেহরিন টুকটাক করে ডায়েরিতে লিখে নেয় রান্নার সমস্ত প্রেস, সাথে কিভাবে কি করতে হবে, কতটুকু আঁচে রান্না করতে হবে, যাবতীয় কার্যকলাপ বাবার থেকে শুনে নেয় সে। বাবা। জি মা। থ্যাংক ইউ সো মাচ। রেজওয়ান সাহেব মেয়ের সরল মনের অভিবাদ শুনে মলিন হাসলেন, জড়িয়ে আসা কণ্ঠে উপেক্ষা করে বলেন, মোস্ট ওয়েলকাম, বেস্ট অফ লাক মা। শেহরিন ফোন রেখে দেয়। ডায়েরির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে থাকতে চিত হয়ে শুয়ে পড়ে। বুকের ওপর ভাস্কৃত ডায়েরিটা রেখে মাথার কাছে থাকা ফোনটা হাত বাড়িয়ে নেয় সে। গ্যালারি জুড়ে কয়েকশো ছবির ভিড়ে বের করে এক হাস্যোজ্জ্বল রমণীর ছবি, যার কিনা পরনে লাল পাড়ে কালো রঙের শাড়ি, যার সঙ্গে শেহরিনের মুখের গঠনের মিল রয়েছে বেশ কিছুটা। ছবি পানে কিছুক্ষণ চেয়ে থেকে সে নির্লিপ্ত কণ্ঠস্বর ভেদ করে বলে, মামুনি জানো বাবা ভীষণ চালাক, আমাকে প্রতি মুহূর্তে টেস্ট করে সে। তুমি থাকলেও হয়তো এতটা করতে না যতটা বাবা করে। বাবা জানে আমি কখনো মাছ রান্না করিনি বা ভারী কিছু রান্না করিনি, এরপরেও সে এটা নিয়ে কোনো প্রকার কথা বললো না। আমি রেসিপি চাইলাম, সঙ্গে সঙ্গে দিয়ে দিল। আমি যদিও বুঝতে পেরেছি বাবা কেন আমাকে আহ্লাদি করলো না, কারণ সে চায় তার মেয়ে শিখুক, যে কোনো জায়গায় যে কোনোভাবে শিখুক। এখন সে যদি আমাকে একটু প্যাম্পার করতো আমি গলে যেতাম, রান্না করার মনোবলটা ভেঙে ফেলতাম। এই জন্য সে দ্বিরুক্তি করেনি। বাবা হয়তো জানে আমি কিছু বুঝতে পারি না, বাট আমি সব বুঝি মামুনি, সব বুঝি মামুনি। আমি আর বাবা খুব একা তোমাকে ছাড়া। খুব কষ্ট লাগে আমাদের, কিন্তু কখনো প্রকাশ করতে পারি না। বাবার সামনে আমি শক্ত থাকি, আমার সামনে বাবা শক্ত থাকে। তোমার অপূর্ণতা আমাদের কঠিনভাবে ভোগায়। দেখো তোমাকে ভাবতে গিয়ে আমার ভীষণ কান্না পাচ্ছে, বাট এখন তো মোটেও কান্না করা যাবে না। আমাকে কই মাছ ভুনা করতে হবে, আমাকে সব শিখতে হবে, পরে এক সময় কান্না করব, ঠিক আছে? এখন আমি ভীষণ ব্যস্ত। শেহরিন ফোন বন্ধ করে উবুর হয়ে কয়েকক্ষণ চোখের পাতা বন্ধ করে শুয়ে থাকে। এটা তার মামুনিকে হারানো বেদনা প্রশমিত করার একখানা উপায়। যদিও ব্যথা কখনোই দূর হয় না, তবুও জীবনের পথ চলায় নিজেকে সংবরণ করে নেওয়া এছাড়া বিকল্প পথ খুঁজে পায় না সে। তেল মশলার ছড়াছড়ি, পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ কুচি, ধনেপাতা কুচি, সব কিছু সংমিশ্রে ফ্রাই প্যানে কষানো হচ্ছে কই মাছ। কিচেন জুড়ে বেরিয়েছে সুন্দর একটা স্মেল। লাল টুকটুকে টমেটো খানা কাটতে গিয়ে বেশ বেগ পোহাতে হচ্ছে শেহরিনকে। কই মাছ ধুতে গিয়ে হাতের আঙ্গুল কেটেছে বেশ খানিকটা, তবু আদুরে মেয়েটা শোয়ে খয়ে ভীষণ ব্যস্ত রান্নাতে। চলমান রান্নার নুন ঝাল টেস্ট করতে করতে হাতের তালু তার লাল হয়ে উঠেছে। মনের মধ্যে খানিকটা ভয় পুষে থাকলেও রান্নার টেস্টটা মোটামুটি ভালো হয় সে কিছুটা চিন্তামুক্ত। বাবার রেসিপি বলে কথা, ভালো তো হতেই হবে। কাজু বুয়া কইও, রান্না হয়ে এসছে তাই না? একটু দেখুন তো। কাজের বুয়া ডাইনিং এ যাওয়ার পথে শেহরিনের ডাকে ফিরে আসে। ফ্রাই প্যানের ঢাকনা সরিয়ে সে পর্যবেক্ষণ করে বলে, আর টুকা ঝোল হইলে ভালোই তো না? বাবা বলেছে ভুনা আইটেম ঝোল কম রাখতে হয়। ওইলো ওইলো, একটু টেস্ট করে দেখুন না বুয়া, আমি ভীষণ নার্ভাস ফিল করছি। ইয়া শেহরিনের কথা কাজের বুয়ার বোধগম্য হয় না। ফেল ফেল চাহনিতে তাকাতেই শেহরিন একটা চামচে করে স্বল্প পরিমাণ ঝোল তুলে দিয়ে বলে, ওফো বুয়া, একটু খেয়ে বলুন সব ঠিক আছে কিনা। কাজের বুয়া ঝোলটা দেখে দারুণ অভিব্যক্তি ফুটিয়ে তোলে চোখে মুখে। বাম হাত দিয়ে শেহরিনের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, বহুত ভালো ইয়ে, আরা খাইয়া প্রশংসা গড়িও চাইও। শেহরিন খুশিতে কাজের বুয়াকে জড়িয়ে ধরে উচ্ছ্বাস মাখা কণ্ঠে বলে, থ্যাংক ইউ বুয়া, আপনি খুবই সুইট। আহারে মা ফরি, এহেন কি খুশি, মা বাচ্চা থাইলে কত কি শিহাইতো। রাতে খাবার সাজানো হয় ঠিক 10:30 নাগাদ।
শেহরিন 7:30টায় 8টার মাঝেই রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। মাঝের খানিকটা সময় বইয়ের পাতায় চোখ বুলিয়ে অতঃপর সে উঠে আসে ডাইনিংয়ে। কাজের বুয়ার ডাক পড়েছে। আজকে তার স্পেশাল কই মাছ ভুনা সবাইকে পরিবেশন করাবে। মামি মনিকা আন্টি আজ প্রশংসা না করে পারবেই না তার। আর এটা ভেবেই শেহরিনের ভেতরে আনন্দের লহমা ছোটে। নির্দিষ্ট সময়ের মাঝে ডাইনিংয়ে এসে বসেন শাহিদা বেগম, মনিকা আন্টি এবং তার হাজব্যান্ড আরাফাত রহমান। মামা বাসায় নেই, ফিরতে লেট হবে। মুমু আরস মাছ তেমন একটা পছন্দ না করলেও আজ তাদের অনিভা আপু রান্না করেছে জন্য একটু ঝোল ভাত খাবে। ধরতে গেলে জীবনের প্রথম আনারি হাতে আজ শেহরিন সবাইকে খাবার সার্ভ করছে। এর আগে কখনো তার এ অভিজ্ঞতা হয়নি। বাসাতে বাবা, সে আর কাদের আঙ্কেল যে যার মতো নিজেদের সময় খেয়ে নেয়। শুধুমাত্র ডলি বুবু আসলে ধরে বেঁধে সবাইকে নিয়ে বসায় একসাথে। সেখানেও তিনি সার্ভ করেন। খাওয়ার পর্ব শুরু হয়। শেহরিনকে খেতে বসতে বললেও সে বসে না। তার ভেতরে এক ধরনের চাপা উত্তেজনার রেশ বইছে। স্নায়ুতন্ত্র বেশ সংবেদনশীল অবস্থায় কার্যক্রম চালাচ্ছে। কারণটা জীবনের প্রথম কই মাছ ভুনা রান্নার প্রশংসা ব্যাপারে অধিক প্রত্যাশা নিয়ে থাকাটা। তার চাহনি 3 জোড়া বড় মানুষের দিকে। অপেক্ষায় আছে কখন তারা বলবে, বাহ অনিভা, তোমার রান্না তো অনেক মজা হয়েছে, বেশ ভালো রান্না করো তুমি। কিন্তু অপেক্ষায় চাতক পাখি হয়ে থাকা শেহরিন সে বাক্যখানা কোন মুখ হতে শুনতে পায় না। তারা নিজেদের মতো খাওয়া চালমান রেখে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে গল্প গুজব করতে শুরু করে। আরস মোমো দুজনেই ঝোল ভাত খেয়ে ব্যাপক প্রশংসায় ভরিয়ে তোলে। কিন্তু মিসেস শাহিদা কিংবা মনিকা আন্টি কেউ একটা টু শব্দ করে না। শেহরিনের ভেতরটায় মেঘ কুঞ্জভূত হতে থাকে। অধিক প্রত্যাশা এই জন্যই হয়তো খারাপ জিনিস। সব সময় চাওয়া বস্তুটাকে মেলায় না, তবুও সে হাল ছাড়ে না। একবার মনে মনে ভাবে মামিকে বলবে, মামি রান্নায় কি লবণ মশলা ঠিকঠাক হয়েছে? তখন নিশ্চয়ই বলবে, হ্যাঁ মা, সব ঠিক আছে, একদম পারফেক্ট। শেহরিন কথাখানা বলতে গিয়েও বলতে পারে না। কি যেন ছোট্ট মস্তিষ্কে বিবেক বোধ তাকে বাধা দেয়। এভাবে নিজ কৌশলে বা জোর করে কারো থেকে কমপ্লিমেন্ট নেওয়াটা কেমন দেখায়, যেখানে উক্ত ব্যক্তির কোনো ইচ্ছেই নেই। চেয়ার ধরে খানিকক্ষণ সে দাঁড়িয়ে থাকে। সবার খাওয়া শেষ হওয়ার আগ মুহূর্তে সে নিজ কক্ষে চলে যায়। ক্ষুধা চলে গিয়েছে তার, আজ আর খাবে না। কক্ষে এসে দুয়ার বন্ধ করে শেহরিন রাতের জানালার পানে চায়। নিকশ কালো রাতে ক্ষুদ্র ক্ষুদ্র তারারা আকাশে জমিয়েছে ভিড়। মৃদু হাওয়া কচি ডালপালাগুলোকে এসে নাড়িয়ে দিয়ে যায়। শান্ত নির্মল পরিবেশে নেই কোনো আওয়াজের ঘনঘটা। একটুখানি ভালো বললে কি হতো? আমি তো খুব খুশি হতাম। হাত কাটুক, নখ কাটুক, তবুও চেষ্টা করতাম আরো ভালো রান্না শিখতে। সবাই এত কঠিন মনোভাব নিয়ে কেন থাকে? কেন আপন ভাবতে পারে না? নাকি মামনি ছাড়া কেউ দুনিয়াতে আপন হয় না? বিছানায় রাখা ফোনটা টুং করে শব্দ করে ওঠে। শেহরিনের এক মগ্নে বাহিরের দৃষ্টিতে আঘাত আসে। ধীর পায়ে এগিয়ে যায় ফোনের কাছে। মেসেজ অপশনটা ওপেন করতেই দেখে বাবা হতে ছোট্ট ক্ষুদ্রে বার্তা এসেছে। লাগেজের ডান দিকের ছোট প্যাকেটটায় অ্যান্টিসেপটিক ক্রিম রাখা আছে, হাতে লাগিয়ে নিও মা। শত মন খারাপের মাঝে বার্তাখানা পড়ে আপনা আপনি ঠোঁট প্রশস্ত হয়ে যায় শেহরিনের। বাবা সবসময় সুপার ম্যাজিক করে সব কিছু ঝেড়ে যায়। এই যে হাত কাটার বিষয়টা কিন্তু সে জানায়নি বাবাকে। কিন্তু বাবা তার ঠিক জানে মেয়ের জীবনের প্রথম কাজ যেহেতু হাত নিশ্চয়ই কাটবে, কেটেওছে। তাই সুরক্ষার জন্য নিজ হাতে কোনো এক সময় আগ হতেই তুলে দিয়েছিল অ্যান্টিসেপটিক ক্রিম লাগেজে, যেটা শেহরিনের কাছে ছিল অজানা। বাবা, তুমিও যদি মামনির মতো আমাকে ছেড়ে চলে যেতে, তাহলে হয়তো এই পৃথিবীতে আমি নিঃশ্বাসও নিতে পারতাম না। আমি দম বন্ধ হয়ে মরে যেতাম সঙ্গে সঙ্গে। এই পৃথিবীটা ভীষণ কঠিন, যেটা আমি প্রতি পদে পদে অনুধাবন করছি। কেউ কাউকে আপন ভাবতে পারে না। বাবা প্লিজ,
তুমি কখনো তোমার শেহরিনকে ছেড়ে যেও না। তোমার শেহরিন যে বাঁচে তোমার ছায়ায় ছায়ায়। ভোর 5টা, সিআরবিউ এলাকা। পাহাড়ের কোলে ধীরে ধীরে জেগে উঠেছে ভোর। আকাশের বুকে এখনো পুরোপুরি কাটেনি রাতের নীলিমা। এই আলো আধারের মাঝে পূর্ব দিগন্তের লালচা আভা ফুটতে শুরু করেছে খুব নির্ভীতে। পাকা পিচ ঢালা রাস্তার দুপাশে মাথা উঁচু করে সারি সারি দাঁড়িয়ে থাকা গাছগুলো গুনতে গুনতে লম্বা পথ পাড়ি দিয়ে এসেছে শেহরিন। গর্জন, শিরিষ, শ্বেতচন্দ্র, সোনালু, অর্জুন, নিম, হর্তুকি গাছের সামনে এসে দাঁড়িয়ে পড়ে সে। বৈশাখের মেঘলা সকালে মুখ জুড়ে তার ঘামের কণা স্পষ্ট বিদ্যমান। হাঁপিয়ে গিয়েছে বেশ ভালোভাবেই। খুলশি থেকে সিআইবি প্রায় 1 ঘন্টার পথ হেঁটে আসতে আসতে 2 পা লেগে গিয়েছে। ঘড়িতে সময় দেখে 5টা পেরিয়ে ঘন্টার কাছে 6টায় প্রবেশ করেছে। পরনে তার ফ্লোয়ার সেমিস লং টপস, সাথে বেজ রঙের ট্রাউজার, পায়ে স্লিকার্স। চুলগুলো উঁচু করে পলি টেল করে বাঁধা থাকলেও দুপাশ হতে ছোট ছোট চুল বের হয়ে মুখ জুড়ে তার ঘটিয়েছে বিচরণ। এক্সকিউজ মি আঙ্কেল। জি। এই গাছটার নাম কি? জৈনিক লোকটা যাওয়ার পথে হাঁটা থামায়। শেহরিনের প্রশ্নে গাছের পাতার দিকে না তাকিয়ে সপ্রতিভভাবে উত্তর দেয়, এটা হরিতকি গাছ। হরিতকি গাছ? এটা তার মানে ঔষধি গাছ? হ্যাঁ। শেহরিন মিষ্টি হেসে বলে, ওকে আঙ্কেল, থ্যাঙ্কস। লোকটা কিঞ্চিত হেসে শেহরিনের ধন্যবাদ গ্রহণ করে প্রস্থান নেয়। 2 হাতের কর গুনে শেহরিন হাঁটতে হাঁটতে মনে মনে বিড়বিড় করে বলে, গর্জন, শিরিষ, শ্বেতচন্দন, সোনালু, অর্জুন, নিম, হরিতকি এবং চা। ভীষণ চা তেষ্টা পেয়েছে। সিআরবি রোডের ধারে বড় কড়ই গাছটার নিচে টিম টিম আগুনে জ্বলছে চায়ের কেটলি। প্রশস্ত ইট পাথরের সিঁড়ির শেষ মোড়ে ছোট্ট একটি চায়ের দোকান। চালা, বাঁশ ও টিন দিয়ে তৈরি দোকানটা বেশ সিমসাম। সামনের কাঠের পাটাতন আর সম্মুখ 2 প্রান্তে কয়েকটা ব্রেঞ্চ। জনমানবহীন ভোরের দোকানে 2 জন মধ্যবয়স্ক লোক ছাড়া এখনো তেমন ভিড় জমেনি। শেহরিন এসে উপস্থিত হয় চায়ের দোকানের মাঝে। কাঠের বেঞ্চটাতে বসতে বসতে অর্ডার দেয় 1 কাপ কড়া লিগারের দুধ চা। 2 হাত পেছনের দিকে ছড়িয়ে সে একটু নিজের মতো করে আরাম করে বসে। বেশ ক্লান্ত হয়ে গিয়েছে। যাওয়ার সময় আর হেঁটে যাওয়া যাবে না। 10টার 20-এ আবার ক্লাস রয়েছে। তবে সে মুগ্ধ চট্টগ্রামের এই নৈসন্দিক রূপ দেখে। এই জন্যই হয়তো বাবা এত জোরাজুরি করেছিল এখানে পাঠাতে। এই রূপ যে অগ্রাহ্য করার মতো নয়। মানুষটা হাজার ব্যস্ততার মাঝেও শেহরিনের ভালো মন্দর দিকটা পরোক্ষভাবে নজর রাখে। এই যে চোখে চোখ, পাহাড়ের রূপ, গাছের মাথায় সোনালি আলোর খেলা, শ্রবণের শুকনো পাতার মর্মর ধ্বনি, এগুলো কত সুন্দর নির্লিমভাবে সহিত উপভোগ করছে সে। ঢাকায় কি এগুলো পেত? যান্ত্রিক আর একাকিত্বের জীবনে জাতাকলে পিষে এক সময় হয়তো ধীরে ধীরে বিলীন হয়ে যেত সে। চিনি ছাড়া 1 কাপ। পেছন মুখে পুরুষালী ভারী স্বর পেতেই শেহরিন সজা হয়ে বসে। ঠিক তার ব্রেঞ্চের অপর মাথা উল্টো দিকে পায়ের উপর পা তুলে বসে এক লম্বা চওড়া পুরুষ। আর চোখে সে খেয়াল করে পুরুষ মানুষটার মাথায় ক্যাপ, মুখে মাস্ক, পরনে কালো টি শার্ট আর ট্রাউজার, পায়ে সাদা জগিং কেস। আপু চা। ছোট একটা বাচ্চা ছেলে শেহরিনের সামনে চা আনতেই সে আনমনে সরিয়ে আনে তৎক্ষণাৎ। হাতে চায়ের কাপ নিতে গিয়ে বোঝে বেশ গরম। ব্রেঞ্চের এক সাইডে চায়ের কাপ রেখে সে একটু অপেক্ষা করে চা পর্যাপ্ত ঠান্ডা হওয়ার জন্য। সামনের রাস্তাটার অবস্থা দেখেছেন ভাই? খেয়াল করিনি ভাই। আমি দেখেছি আঙ্কেল, রাস্তার অবস্থা ভয়াবহ। মানছি প্রাকৃতিক দুর্যোগে এই অবস্থা হয়েছে, তাই বলে আজকে 3 দিন হয়ে গেল রিপেয়ার করবে না? এই দেখুন আমার পায়ে কাদা লেগে কি হয়ে গিয়েছে। দেখেছেন ভাই, এইটুকু বাচ্চা মেয়েও বুঝতে পেরেছে। শেহরিন আপ্লুত হয়ে উঠে তার কথা গুরুত্ব পাওয়াতে।
হাতে চায়ের কাপ তুলে হালকা চুমুক দিয়ে বলে, সিটি কোঅপারেশন, মেয়র, এমপি এগুলো কোনো কাজেরই নয়, সব শুধু কাজে ফাঁকি দেওয়ার ধান্দা আঙ্কেল। মানে রাজনীতি যারা করে তাদের কোনো কথার ঠিক নেই, এরা শুধু নিজেদের নেতাই ভাবে। 2 লাইন কবিতা আবৃত্তি করতে পারলেই বাহবা পেয়ে যায়। প্রথম অবধি ঠিক ছিল, কিন্তু শেষে এসে কবিতা আবৃত্তির নামটা শুনে কর্ণপাত হতেই জৈনিক সুপুরুষটির চা খাওয়ার মাঝে কাশি ওঠে। হাতে হাতে এক ফোঁটা চা তার ছলকে নিচে পড়ে যায়। কোনো মতে কাশি দমিয়ে পকেটে হতে টিস্যু বের করা মুহূর্তেই পাশ হতে একখানা টিস্যু এগিয়ে আসে। সান্নিধ্য অল্প বিস্তর তাকিয়ে দেখে তার নামে কুকীর্তি গাওয়া রমণীটির সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। অবশ্য রমণীটির দৃষ্টি সম্মুখ প্রান্তে, পুরোপুরি নজর দিলে হয়তো বুঝতো জৈনিক এমপি মহোদয় তার পাশে বসে। তবে এবারে এমপি মহোদয়ের বেশ ভালো আছে গতকালের তুলনায়। ঠিক বলেছেন, শাহজাহান সাহেবের ছেলেটা বেশ কাজের। বছর 3 না হতেই বেশ কয়েকটা বড় বড় প্রকল্পে হাতিয়েছে। অল্প বয়সী এমপি হয়েছে। তরুণদের জন্যও আশা করি ভালো উদ্যোগ নেবে। আঙ্কেল, এইগুলোতে ট্রাস্ট করবেন না, এগুলো জাস্ট শো। জনগণকে বুঝ দিয়ে রাখার জন্য প্রকল্পের নামে হাজার হাজার টাকা নিজ নিজ পকেটে তুলে নেয়। এই মেয়ে বলে কি? আসতে বলো মা, সবাই এক হয় না, শত শত দুটোই থাকে। সান্নিধ্য চায়ের কাপটা ব্রেঞ্চে রেখে মুখে মাস্ক টেনে নেয়। গম্ভীর স্বরে শেহরিনের উদ্দেশ্যে বলে, রাজনীতিতে মনে হচ্ছে আপনার অ্যালার্জি। শেহরিন এক পলক তাকিয়ে চায়ে চুমুক দিয়ে বলে, আপনি বুঝলেন কি করে? মনে হলো। ঠিক ধরেছেন, চিংড়ি মাছের মতো অ্যালার্জি, সাথে কাঁঠালের মতো ঘৃণা শব্দটা মুখ হতে বের হওয়ার আগেই মাটির কাপ হতে চা ছিটকে এসে কাটা আঙ্গুলের উপরে পড়ে সরাসরি। সঙ্গে সঙ্গে অস্পষ্ট স্বরে কিঞ্চিত আর্তনাদ করে ওঠে শেহরিন। কাটা আঙ্গুলের মাঝে গরম চায়ের স্পর্শে লাজুক হয়ে ওঠে এক লহমায়। কাপটা কোনোভাবে ব্রেঞ্চে রেখে গলায় ঝুলানো এসকাপের সাথে চেপে ধরে। এর মাঝেই অপর পাশ হতে এগিয়ে আসে আরেকখানা টিস্যু। একটু আগে যাকে সে টিস্যু দ্বারা সাহায্য করেছিল সেই ভদ্রলোক হতেই ফিরতি টিস্যু দ্বারা সাহায্য পায় সে। কি হয়েছে মা? গরম চা পড়েছে। সাবধানে খাবে না। ছোট মানুষ বড় বড় বিষয়ে কথা বললে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা বেশি থাকে। শেহরিন কপাল মৃদু ভাঁজ করে তাকায় পাশে বসা পুরুষটার দিকে। জৈনিক পুরুষ ততক্ষণে উঠে দাঁড়িয়েছে। সূর্য তার পূর্ণাঙ্গ আলো ছড়াচ্ছে। কোলাহল আস্তে আস্তে বাড়ছে। এখন আর এমপি সাহেব এই অবস্থায় থাকা উচিত নয়। 18 বছর পাড়ি দিয়ে এসেও ছোট আমি? বাহ, বড় হব কি তাহলে 28 বছরে? সান্নিধ্যের কথাটা কানে এলেও সে প্রতি উত্তর করে না। হাঁটা পথে সে এগিয়ে যায় সামনে। ইতিমধ্যে উপস্থিত মধ্যবয়স্ক দুটো লোক প্রস্থান নিয়েছে। বাদ পড়ে আছে শেহরিন। চা অর্ধেক রেখে সে দাম মিটিয়ে উঠে পড়ে। সান্নিধ্যের বিপরীত রাস্তায় হাঁটা ধরে সে, কিন্তু প্রশস্ত রাস্তার দুপাশের মোড়ে বাঁক নিতে দুজন দাঁড়িয়ে পড়ে হুট করে। সান্নিধ্য এক নজর পিছু ঘুরে তাকায়। মস্তিষ্ক তাকে রিমাইন্ড দেয়, অদূরে মেয়েটাই কি আমার সেই অমনোযোগী শ্রোতা? ক্ষুদায় পাগল বনে যাওয়া, কবিতা আবৃত্তি ট্যাগ দেওয়া নারী কায়া কণ্ঠ শুনে তো তাই মনে হলো। অন্যদিকে শেহরিনও পিছু ঘুরে তাকায়। লম্বা পুরুষটার দিকে ভ্রুদয় বাঁকিয়ে নিজ মনে বিড়বিড়িয়ে বলে, কবিতা আবৃত্তি করা সেই এমপি মহোদয়ের কণ্ঠের মতো লাগলো না? সময় বেলা 1:35। বেসিক ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ক্লাস শেষ হয়েছে মাত্র। এখন বাদ রয়েছে একটা মাত্র কুইজ, এরপরই ছুটি। জাহাঙ্গীর আলম স্যারের ক্লাসে আসতে কিছুটা সময় হাতে রয়েছে বিধায় শেহরিন নিজের করা নোটটায় আরও একবার চোখ বুলিয়ে নেয় গভীর মনোযোগে। হাই শেহরিন। খাতা হাতে দৃষ্টি তুলে উপরে তাকায় শেহরিন। 2-3 জন ক্লাসমেটকে হঠাৎ তার সম্মুখে একসঙ্গে দেখে ভ্রু কুঞ্চিত হলেও পর মুহূর্তে সে মুখে মৃদু হাসি টেনে বলে, হ্যালো এভরিবডি। তুন্না এগিয়ে এসে শেহরিনের পাশটায় বসে। কৌতূহলী চোখে তাকিয়ে বলে, তোমার করা নোট? হ্যাঁ। একটু দেখতে পারি? শিওর প্লিজ। তুন্না শেহরিনের থেকে নোটটা নিয়ে কয়েক পৃষ্ঠা উল্টাপাল্টা করে দেখে। গোছানো হাতে সুস্পষ্ট সব লেখা।
প্রত্যেকটা লেকচারের মূল বিষয়গুলো সুন্দর করে পয়েন্ট আকারে লিখে রেখেছে সে। তুন্নার সাথে আসা আনিকা, বর্ষাও বেশ অবাক হয় নোট দেখে। বাহ, অর্ক, নিশি, জায়ান ওরা তো দেখছি সত্যি বলেছে। তোমার করা নোট আসলেই চমৎকার। তো সাজিয়ে গুছিয়ে তো আমাদের কখনো করাই হয়নি, না? আমি জাস্ট স্পেসলেস দোস্ত। এনিওয়ে, আমরা একটু নোটটা পেতে পারি শিহরিন? তুমি কিছু মনে না করো, আসলে আমরা কেউ এই ক্লাসটা ঠিক মতন করতে পারিনি। উই আর ফ্রেন্ডস, তুর্না। There is no need to show so much courtesy. Please take it. তুমি খুব ভালো মেয়ে শিহরিন। শেহরিন স্বতঃস্ফূর্ত হাসে, ধীর কণ্ঠে বলে, ইটস ওকে। কুইজের সময় আসে। আজকের কুইজের ফরম্যাট শর্ট অ্যান্সার কোয়েশন এবং বিষয়বস্তু লিনিয়ার অ্যালজেব্রা ও ডিফারেন্সিয়াল কুইজ সেট। জাহাঙ্গীর আলম স্যার কাটায় কাটায় 20 মিনিট ধরে কুইজ নেন। এর মাঝে সবাই একটু একটু কারচুরি করলেও শেহরিন নিজ সত্তায় সম্পূর্ণ করে পুরোটা। অবশ্য তার কথা বলার খুব একটা মানুষও নেই যার সঙ্গে লুকিয়ে ছাপিয়ে একটু ডিসকাস করবে। প্রথম বর্ষের 6 মাস পার হচ্ছে। এর মধ্যে এক ঋতমার সাথে তার হয়েছে ঘনিষ্ঠ সম্পর্ক। একে অপরকে মোটামুটি ভালো ফ্রেন্ড হিসেবেই স্বীকৃতি দিয়েছে। এছাড়া উল্লেখ করার মতো কোনো ফ্রেন্ডস নেই তার। দুঃখজনক হলেও বিষয়টা সত্য, কেননা এবার তাদের সেশনে যারা সিভিল বিভাগে রয়েছে 90% চট্টগ্রাম বা তার আশেপাশেই। দূর বলতে শেহরিন সহ হাতে গোনা কয়েকজন মাত্র। লোকালদের ক্ষেত্রে দাপট থাকে বেশি, পরিচয় আলাদা ট্যাগ, বন্ধুমহল ওদের নিয়ন্ত্রণে থাকে। নতুনদের ক্ষেত্রে কষ্ট হয় মানিয়ে নিতে। সহজে তাদের দলবদ্ধ কলোনিতে নিজেদেরকে মেলে ধরার সুযোগ মেলে না। তবুও বাকি কয়েকজনের মধ্যে শেহরিন কিছুটা পরিচিত পেয়েছে শুধুমাত্র ভালো পড়াশোনা এবং এক্সট্রা কারিকুলারে অ্যাক্টিভ বলে। কুইজ শেষে ব্যাগ নিয়ে বের হয় ক্লাসরুম থেকে শেহরিন। আজকে কেন যেন খুব বেশি একা লাগছে নিজেকে। হয়তো ঋতমা আসেনি এজন্য। এই মেয়েটা যেদিন না আসে সেদিন তার কাছে সব কিছু অন্ধকার, অচেনা লাগে। অ্যাকাউন্টিং বিল্ডিং পার হয়ে কিছুটা দূরে যেতেই ব্যাগ হতে সাইলেন্ট করে রাখা ফোন ভাইব্রেট করে। কম্পনরত আওয়াজে শেহরিন হাঁটার গতি কমিয়ে ফোন বের করে রিসিভ করে। একমাত্র বাবা ছাড়া এই মুহূর্তে অবশ্য তাকে ফোন দেওয়ার কেউই নেই। দুপুরের খাবারের খোঁজ নিতে যে সে ফোন করবে এটা শেহরিন আগে থেকেই জানতো। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো মা? জি আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। কোথায়? বাসায় ফেরোনি এখনো? শেহরিন কিছুটা হেঁটে শহীদ মিনার প্রাঙ্গণে এসে বসে। মধ্য দুপুর সময় হওয়াতে এদিকটায় মানুষের আনাগোনা খুব কম। নিরিবিলিতে কিছুক্ষণ বাবার সাথে ভাব প্রকাশ না করলে তার দিন কাটবে না। ক্যাম্পাসেই বাবা, কুইজ ছিল জন্য আজকে একটু লেট হয়েছে। ও আচ্ছা আচ্ছা। বাবা। জি মা। শেহরিন কয়েকক্ষণ চুপ হয়ে যায়, অতঃপর অদূর পানে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে নির্লজ্জিত স্বরে বলে, ভার্সিটিতে কেউ কারো বন্ধু হয় না, কথাটা কি সত্যি? রিজওয়ান সাহেব বাসায় ফেরা মুহূর্তে গাড়িতে বসা অবস্থায় মৃদু হাসেন, স্নেহময় কণ্ঠে বলেন, ঋতমা তোমার বন্ধু নয়? হুম। তাহলে? ও ছাড়া আর কেউ নেই। হয়ে যাবে মা, কেবল তো শুরু। দরকার হলে তুমি সবার সঙ্গে মিশবে, কথা বলবে, নিজ হাতে ফ্রেন্ডশিপ করবে। আমি চাই বাবা, বাট ওরা কেউ রেসপন্স করে না। ওদের সবারই আলাদা একটা সার্কেল রয়েছে, কেউ সংযোজন করে না সেখানে কাউকে। ঠিক আছে, তাহলে তোমরা যারা বাদবাকি রয়েছো তারা মিলে একটা সার্কেল করো, অচেনা সার্কেল। শেহরিন বাম হাতের নখ খুঁটে ভারী মুখ করে বলে, রিতমা অতি শীঘ্রই আমেরিকা চলে যাচ্ছে বাবা, ফুল ফ্যামিলি সহ। ওদের অলরেডি ভিসা হয়ে গিয়েছে। হয়ে গিয়েছে? হ্যাঁ, আমি এখন আরো একা হয়ে যাব, আমার ভালো লাগছে না। সাবরিনা, শেহরিন অনিভাকে কি ডিপার্টমেন্টে কেউ চেনে না? চিনি। তাহলে? চেনা আর বন্ধুত্বের মধ্যে বিস্তর ফারাক বাবা। রিতমা ছাড়া ক্লাসের সবাই আমাকে নোটের কারণে চেনে। ওদের কাছে আমার চেয়ে আমার নোটটা বেশি গুরুত্ব পায়। রেজওয়ান সাহেব বাসায় প্রবেশ করতে করতে বলেন, ভেরি গুড। তাহলে মন খারাপ করছো কেন? মানুষকে মানুষ চেনে কর্মের মাধ্যমে। আর বন্ধুত্ব ভার্সিটি লাইফে এই 5-6টা মাসে
এসেই বুঝেছি একা চলা সম্ভব নয়। তোমার কেমন ফ্রেন্ড দরকার সেটা বলো, যার সঙ্গে ক্যাম্পাসে একটু আড্ডা দিবে, ঘোরাঘুরি করবে, সকল বিষয় নিয়ে প্রাণ খোলা ডিসকাস করবে, ঘুরবে, তাই তো? ওকে, দ্যাটস নিডস একটা টাইট ফ্রেন্ডশিপ তুমি চাইছো। ইউনো সেহরিন, একটা টাইট বন্ধন গাঢ় হয়ে উঠতে কত সময় লাগে? লং টাইম। ইয়েস, লং টাইম। তাহলে তুমি জাস্ট 5-6 মাসে এসে সম্পূর্ণ অচেনা পরিবেশে কিভাবে আশা করছো সেটা? বরং আমি তো বলবো তুমি লাকি, কারণ রিতমাকে মাত্র কয়েকদিনের পরিচয়ে ওর সাথে সুন্দর বন্ডিং তৈরি করে সক্ষম হয়েছ, যেটা অনেকেই পারে না। এফোর্টটা আমারই বেশি ছিল বাবা, যদিও রিতমা খুবই ভালো একটা মেয়ে। আচ্ছা, আমার কথা শোনো, তুমি কি এটা নিয়ে খুব বেশি মন খারাপ করে আছো? শেহরিন ভাবুক দৃষ্টিতে তাকিয়ে বলে, খুব বেশি নয়, তবে একটু তো। ওকে, দ্যাটস ফাইন, এটুকু থাকতেই হবে। এনি টিপস? রেজওয়ান সাহেব শান্ত কণ্ঠে বলেন। মা। জি বাবা। জীবনের সবথেকে বেশি গুরুত্ব নিজেকে দাও, এরপরে আপনজন। বন্ধুত্বের রং বদলায় ঘটে ঘটে, মানুষ পরিবর্তন হয়। তুমি যাকে খুব কাছের বলে মনে করবে, তার একটুখানি খারাপ তোমাকে ভীষণ কষ্ট দিবে। তার চেয়ে বরং সবাইকে বন্ধু ভাবো, ভার্সিটিতে সবাইকে মনোভাবে দেখো। তোমার ফুচকা খেতে মন চাইলো, যে কোনো একজনকে বলে দেখো, নিশ্চয়ই যাবে। তোমার পড়া নিয়ে কোনো সমস্যা হলো, 1000 জনের মধ্যে একজন থাকবে যে কিনা তোমাকে একটু হলেও সাহায্য করবে। তুমি এতটুকুতেই সন্তুষ্ট থাকো। তুমি মানুষের থেকে নিজের চাহিদা কমাও, যত চাহিদা কমিয়ে রাখবে সেটা তত তোমাকে প্রশান্তি এনে দিবে। তখন একটুখানি ভালো তোমার কাছে বিশাল ভালো মনে হবে। মূলত ভার্সিটি লাইফে স্পেসিফিক শব্দটা এনো না, আর নিজেকে সর্বস্তয় পজিটিভ রাখার চেষ্টা করবে, কারণ এই 4টা বছর কিভাবে কেটে যাবে বুঝতেই পারবে না। এই যে এখন খারাপ লাগছে তোমার, ঋতমা চলে যাওয়ার মিনিমাম 1 মাস পর তুমি আমাকে এই কথাটা আর বলতে পারবে না, তোমার মনেই আসবে না, কারণ তুমি একাকিত্বে থাকলেই সেটাতেই অভ্যস্ত হয়ে পড়বে। আমরা মানুষেরা কোনো কিছু ফেস করার আগে প্রচুর ভয় পাই, কিন্তু দিন শেষে সেটার মধ্যে দিয়েই যখন যাই তখন আর ভয় করে না। এটা সৃষ্টিকর্তা হতে প্রদত্ত একটা বিশেষ ক্ষমতা। এনিওয়ে, এর চেয়ে বরং সৃষ্টিকর্তার কাছে প্রে করো তোমার লাইফ পার্টনার যে হবে সে যেন ফ্রেন্ডলি হয়। লাইফ পার্টনার বেস্ট ফ্রেন্ড হলে আর কি চাই? তখন না হয় সব কষ্ট উগড়ে সবাইকে বলবে আর ইউ। শেহরিন বাবার কথায় হেসে ওঠে, মনের মধ্যে অজানা মেঘ কেটে রোদ উঠে এক নিমিষেই। নিজের মধ্যে আত্মবিশ্বাস সে ফিরিয়ে আনে। একাই চলবে সে, তবে একা চলার পথে কেউ বন্ধু হতে চাইলে মানা করবে না, সবাই তার ফ্রেন্ড।